Join Pelavanayot. Live dice Pelavanayot join. Dozen. Is a film. केक कट लेना, केक कट लेना। Those are fish. এটা সমস্যা করে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ অর্থাৎ খ ইউনিটের 2020 এবং 21 সেশনের ইংরেজি প্রশ্নটা আমরা বিশ্লেষণ করব। আশা করি তোমরা যারা 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী
উক্ত ক্লাসটি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্নপত্র আসে ভর্তি পরীক্ষায় ক্ষয়কে, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেব, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ এবং রিটেন দুটি পার্ট সংযোজন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমিকভাবে আগে এমসিকিউ পার্টটা নিয়ে কাজ করছি, পরবর্তীতে রিটেন পার্ট নিয়েও ধারাবাহিকভাবে কাজ করব। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্ষয়কে 15টি এমসিকিউ পরীক্ষা আসে ইংরেজিতে, অর্থাৎ ইংরেজি অংশে আপনাকে 15 মার্কসের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে আপনাকে প্রিপারেশন নিতে হবে গ্রামার, মেমোরাইজিং পার্ট, এর পাশাপাশি টেক্সট বুক বেস পড়াশোনা করতে হবে। অর্থাৎ টেক্সট বুক বেস গ্রামার আসার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা গত দুটো ক্লাসে দেখিয়েছি কিভাবে টেক্সট বুক থেকে প্রশ্নপত্র সেট করা হয়। ইনশাআল্লাহ আজকের ক্লাসের মাধ্যমেও এই বিষয়গুলো আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব, এবং আপনারা যথাসম্ভব ক্লাসটিকে শেয়ার দিয়ে রাখুন, এবং কে কোন জায়গা থেকে জয়েন করছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে কে কোন জায়গা থেকে জয়েন করেছেন, একটু কমেন্ট করে জানাবেন। যে চলুন তাহলে আমরা শুরু করি যে আজকের ক্লাসে যে কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর কোশ্চেন যেটা ছিল, 1 নম্বর প্রশ্ন যেটি থেকে সেট করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ আমরা 1 নম্বর কোশ্চেনটা প্রিপজিশন থেকে পেয়েছি। এই বিষয়টি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। শিল্পী ইনসিস্টেড মি ড্যাশ মাই গোয়িং হোম। শিল্পী ইনসিস্টেড, ইনসিস্ট অর্থাৎ ইনসিস্ট মানে জিদ করা, জোরালো করা, নাছোড়বান্দা, এই টাইপের কোনো অর্থ দিবে। তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আসলে কি হতে পারে। শিল্পী ইনসিস্টেড মি ড্যাশ মাই গোয়িং হোম, এই প্রশ্নের সঠিক উত্তরটা আসলে কি হবে এটা আমরা একটু জানার চেষ্টা করব। যে আমরা সাধারণত জানি যে কোনো কিছুর উপর জোর করা বা জিদ করার ক্ষেত্রে আমরা ইনসিস্টের পরে সাধারণত প্রিপজিশন অন ব্যবহার করে থাকি, এবং আপনারা অনেকেই উপমা শাহ, সমকাল, উপমা দাস, রোকসানা বেগম সকলেই 1 নম্বর প্রশ্নের উত্তর ডি করেছেন, অর্থাৎ অন করেছেন। তাহলে আমরা ধরে রাখবো ইনসিস্ট মি অন মাই গোয়িং হোম। তাহলে ইনসিস্ট অন সামথিং, ইনসিস্ট অন সামথিং অর্থ হচ্ছে কোনো কিছুর উপর জিদ করা বা নাছোড়বান্দা, এমন ধরনের অর্থ দিবে। সুতরাং 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা অপশন বি কে গ্রহণ করব, যে শিল্পী ইনসিস্টেড মি অন মাই গোয়িং হোম, অর্থাৎ শিল্পী এখানে যে আমরা জানি যে ইনসিস্ট অন সামথিং কোনো কিছুর উপর জিদ করা বা জোর দিয়ে বলা, অর্থাৎ আমাকে বাড়ি যাওয়ার উপরে শিল্পী জোর দিয়েছিল। যে সুতরাং যে ইনসিস্টেড মি অন মাই গোয়িং হোম, তাহলে আমরা জানলাম যে এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। যে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে ইনসিস্টের পরে অন বসে, ইনসিস্ট অন সামথিং অর্থাৎ কোনো কিছুর উপরে জিদ করা বা রাগ করা, এমন ধরনের অর্থ দেবে। ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে যাব। 2 নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছে, যে 2 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে, the peace movement tends to oppose the crash of dangerous technologies and weapons of mass destruction। অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি যেখান থেকে নেওয়া হয়েছে এটি টেক্সট বুক বেস কোশ্চেন ছিল, এবং এই টেক্সটটা অর্থাৎ পুরাতন বোর্ড বই থেকে নেওয়া ছিল। এটি আপনাদের বর্তমান কারেন্ট সিলেবাসে নেই, তারপরেও আমরা কোশ্চেনটি একটু ব্যাখ্যা করে করার চেষ্টা করব। এই কারণে যে আমরা দেখেছি বর্তমান অর্থাৎ লাস্ট যে 2023-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়নিতে পুরাতন সিলেবাস থেকে ইংরেজি প্রশ্নপত্র করতে দেখেছি, অর্থাৎ পুরাতন বোর্ড বইয়ের থেকে একটি প্রশ্ন এসেছিল। আমি আপনাদের প্রথম ক্লাস নাম্বার 1, যারা ক্লাসটি করেননি তারা আপনারা আমাদের সেফের পেজে ক্লাসটি রয়েছে, ওখান থেকে আপনারা ক্লাসটি করে নিতে পারেন। আমরা দেখেছি যে পুরাতন বোর্ড বই থেকেও
ঢাকা বিশ্ববিদ্যালয় 2023-24 সেশনে প্রশ্ন সেট করা হয়েছে। অতএব আপনার জন্য যে নতুন বোর্ড বইয়ের পাশাপাশি পুরাতন বোর্ড বইয়ের সিলেবাসের প্রয়োজন সাপেক্ষে আপনাকে উপরে প্রস্তুতি নিতে হবে। এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ এটা প্রথম বোর্ড বইয়ের ইউনিট 10 লেসন 5 থেকে সরাসরি নেওয়া হয়েছিল। অর্থাৎ শান্তি আন্দোলনকারীরা ঝুঁকিপূর্ণ এবং মানব বিধ্বংসী অস্ত্রের ব্যাপক আকারে ব্যবহার এর বিরোধিতা করে। দ্য পিস মুভমেন্ট অর্থাৎ যারা হচ্ছে যে শান্তি আন্দোলনকারী তারা টু টেন্ডস টু অপোজ অর্থাৎ টেন্ড হচ্ছে এমন একটা ভার্ব যার পরে সবসময় ইনফিনিটিভ বসবে দ্য ড্যাশ of dangerous technologies and weapons of mass destruction। তাহলে বলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আসলে কি হতে পারে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আসলে কি হতে পারে? যে আমরা অপশন 4টি অপশনের ভিতরে যদি দেখি এক্সটারমিনেশন, তারপর হচ্ছে মিনিমাইজেশন মানে কম, স্মাগলিং তো অপহরণ করা, এক্সটারমিনেশন হচ্ছে বিস্তার ঘটানো, আর প্রলিফারেশন। তাহলে প্রলিফারেশন শব্দের অর্থ হচ্ছে যে বিরোধিতা করা। তাহলে আমরা এইখানে কোন এই প্রশ্নটির সঠিক উত্তর আসলে আমরা কি নিব একটু আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। যে আমরা 4টি শব্দের উত্তর জানার চেষ্টা করি। এক্সটারমিনেশন, বিস্তার ঘটানো, স্মাগলিং অপহরণ করা, মিনিমাইজেশন যে সংক্ষিপ্তকরণ, আর প্রলিফারেশন বিস্তার ঘটানো। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হতে পারে? যেহেতু পুরাতন সিলেবাস থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, সেহেতু আপনাদের ক্ষেত্রেও এই প্রশ্নটা আসতে পারে। এটি যেহেতু বোর্ড বইয়ের একটি লাইন তুলে দেওয়া হয়েছে, সুতরাং বোর্ড বই যেটা আছে সেটি উত্তর করতে হবে। এর মানে আপনাদের যে কাজটি করণীয়, আমরা প্রায় দেখে থাকি যে বোর্ড বইয়ে উত্তর এবং আমাদের আমরা যে গ্রামার গুলো ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় যে আমাদের উত্তর এবং অর্থাৎ গ্রামারের উত্তর এবং বোর্ড বইয়ের উত্তরের মাঝে অনেক সময় অসামঞ্জস্য থাকে। অসামঞ্জস্য থাকলেও ওনারা যখন প্রশ্নকর্তারা যখন প্রশ্নটি গ্রহণ করেন, অর্থাৎ বোর্ড বই থেকে যখন হুবহু লাইন তুলে দিবেন, যে লাইনটা তুলে দিবেন উত্তর যেটা থাকবে সেটাই হবে। তাহলে আমরা একটু আবার প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি। তাহলে the peace movement tends to oppose the proliferation of dangerous technologies। অর্থাৎ proliferation মানে কি? বিস্তার। যারা শান্তি আন্দোলনকারী তারা কি করেছিল যে ভয়ঙ্কর প্রযুক্তি এবং যে ধ্বংসাত্মক অস্ত্রের গণব্যবহারের বিস্তার রোধে বিরোধিতা করেছিল। তাহলে এখানে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে এ। তাহলে আমরা কি পেলাম? যে শান্তি আন্দোলনকারীরা ঝুঁকিপূর্ণ এবং মানব বিধ্বংসী অস্ত্রের ব্যাপক আকারের বিস্তার এর বিরোধিতা করেছিল। তাহলে এখানে প্রলিফারেশন শব্দটির অর্থ বিস্তার রোধ করা। তাহলে এইটি সঠিক উত্তর আমরা গ্রহণ করব। ওকে, এবার আমরা কোশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্নে যাব। His friend accused him of spilling the beans. The bold-faced phrase means। তাহলে এখানে একটা ফ্রেজ দেওয়া হয়েছে বোল্ড করে, যে অর্থাৎ আন্ডারলাইন করে আমরা দিয়েছি যে স্পিলিং এ ব্যাগ অফ বিনস। স্পিলিং এ ব্যাগ অফ বিনস মানে হচ্ছে কারো গোপন কোন কিছু ফাঁস করে দেওয়া। স্পিলিং দ্য বিনস মানে হচ্ছে কারো গোপন কোন তথ্য, ধরো তুমি কারো কোনো গোপন তথ্য জানো, সেই গোপন তথ্যটি ফাঁস করে দেওয়ার ক্ষেত্রে কি করতে পারি আমরা? স্পিলিং দ্য বিনস এই ফ্রেজটি ব্যবহার করতে পারি। তাহলে হিজ ফ্রেন্ড অ্যাকিউজড হিম অফ
স্পিলিং দ্য বিনস, অ্যাকিউজড অফ হচ্ছে অভিযোগ করা, সে তার অর্থাৎ হিজ ফ্রেন্ড তার বন্ধু তার বিরুদ্ধে তার গোপন তথ্য ফাঁস করার করে দিয়েছে এমন একটা অভিযোগ করেছে। তাহলে স্পিলিং দ্য বিনস শব্দের অর্থ আমরা জানি যে গোপন তথ্য ফাঁস করে দেয়। তাহলে এটি অর্থ যদি গোপন তথ্য ফাঁস করে দেওয়া হয় তাহলে তোমরা দ্রুত একটু কমেন্ট করে জানাও যে এই প্রশ্নের সঠিক উত্তর আসলে কি হবে। ফাঁস করা। তাহলে আমরা আবার প্রশ্নটা একটু পড়ি। হিজ ফ্রেন্ড অ্যাকিউজড হিম অফ, এখানে দেখো আমরা একটি ফ্রেজের পাশাপাশি আমরা একটি প্রিপজিশনও শিখতে পারি। অ্যাকিউজ অফ, অ্যাকিউজ অফ মানে হচ্ছে অভিযোগ, অভিযোগ করা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা গত দুদিনে যেমন দেখেছি 5-6টি মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন আসে, তেমনভাবে আজকে গত দুদিন আমরা শুধু দেখেছি যে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, বেসিক প্রিপজিশন, স্পেলিং এই জায়গাগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল, কিন্তু আজকে আমরা ফ্রেজ ইডিয়মস থেকে প্রশ্ন আসতে দেখেছি। অর্থাৎ আমাদের মেমোরাইজিং পার্টে কমপক্ষে ভোকাবুলারি, প্রিপজিশন, স্পেলিং, ফ্রেজ ইডিয়মস এই জায়গাগুলো উপরে ভালো দখল রাখতে হবে, তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যেতে পারে। তাহলে তোমরা একটু পড়বে, আমি কয়েকজনের কাছ থেকে উত্তর পেয়েছি, প্রত্যেকেই উত্তর সি করেছে যে রিভিলিং সিক্রেটস। রিভিল মানে হচ্ছে, রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ, তাহলে সিক্রেটস মানে কি গোপন, গোপন তথ্য প্রকাশ। তাহলে তুমি যদি রিভিলিং শব্দটির অর্থ না জানো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু বের করতে পারবে না। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3, হিজ ফ্রেন্ড অ্যাকিউজড হিম অফ স্পিলিং দ্য বিনস, তাহলে স্পিলিং দ্য বিনস মানে আমরা জানলাম যে গোপন তথ্য ফাঁস করা, তাহলে আমার অপশন সি রিভিলিং সিক্রেটস, তাহলে এটি সঠিক উত্তর হবে। ওকে, তাহলে চলো আমরা এবার কোশ্চেন নাম্বার 4 এ যাব। 4 নম্বর যে প্রশ্নটি এসেছে এটি ন্যারেশন থেকে এসেছে। আমরা জানি যে আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য যে সিলেবাস থাকে সেই সিলেবাসটা অনেকেরই কাছে প্রিন্টেড থাকে। আমার যেটা তোমাদের প্রতি নির্দেশনা, যারা 2024 এবং 25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দিবে, তাদের উচিত এইচএসসি একাডেমিক যে বোর্ড সিলেবাসটা রয়েছে বোর্ড কর্তৃক প্রদত্ত সেই সিলেবাসটা প্রত্যেকের কাছে একটি করে প্রিন্টেড কপি থাকা উচিত। তাহলে তুমি নিজেই কিন্তু বুঝে যাবা যে কোন আইটেমটা তোমার জন্য পড়া জরুরি, কোন আইটেমটা তোমার জন্য বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে। দেখো যে তোমাকে প্রস্তুতি সাজানোর ক্ষেত্রে একটা বিষয় তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, আমি কি কি পড়বো, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি কি পড়বো, কোন কোন আইটেমটা আমি বাদ দেবো। এটা নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি কোন আইটেমগুলোকে আমি আমার সিলেবাস থেকে বাদ দিয়ে দিব বা সিলেবাসে কম গুরুত্বপূর্ণ, আর কোন আইটেমটি আমার জন্য অধিক গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো আইডেন্টিফাই করাটা খুবই জরুরি একজন শিক্ষার্থীর জন্য। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর অনেকেই আমাকে দিয়েছে, তাহলে চলো আমরা একটু 4 নম্বর প্রশ্নটা একটু পড়ি। চেঞ্জ ইনটু রিপোর্টেড ফ্রম, যে I will have a cup of tea, my friend said, because I am not hungry. তাহলে আমরা এখানে অর্থাৎ দুটো অংশ দেখতেছি, যে অর্থাৎ একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ আর দুটো অংশ আছে রিপোর্টিং স্পিচ। অর্থাৎ আমরা জানি রিপোর্টিং ভার্বটি পাস্ট হলে ইনডাইরেক্টে রিপোর্টেড স্পিচে ভার্বগুলো কি হবে, পাস্ট হবে। অর্থাৎ এখানে মাই ফ্রেন্ড সে এটুকু হচ্ছে কি রিপোর্টিং স্পিচ, আর আই উইল হ্যাভ এ কাপ অফ টি এবং বিকজ আই এম নট হাংরি রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এখানে এই বাক্য যদি বলা হয় তোমাকে বের করতে বলা হয় যে প্রিন্সিপাল ক্লজ কোনটুকু, অর্থাৎ এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্ব, এটি পাস্ট থাকার কারণে তোমার অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব গুলো অর্থাৎ এই যে দেখো আই উইল হ্যাভ, তারপর হচ্ছে বিকজ আই এম নট শিওর, তাহলে এগুলোকেও কি করতে হবে, পাস্ট করতে হবে।
তাহলে আমি অনেকের কাছ থেকে ইতিমধ্যে आंसर পেয়ে গেছি। প্রত্যেকেই আমাকে आंसर হিসেবে অপশন বি অর্থাৎ 3 নম্বর অপশনকে आंसर বলা হয়েছে। তাহলে আমরা একটু দেখে পড়ে দেখি ঠিক আছে কিনা। মাই ফ্রেন্ড said that, my friend said, it said past থাকার কারণ that এর পরে he would have a cup of tea because he was not hungry। অর্থাৎ আমরা জানি যে একই বাক্যে যদি একাধিক ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজটা যে টেন্সে থাকবে সেটি অনুযায়ী বাকি ক্লজগুলোকেও পরিবর্তন করতে হয়। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজে মাই ফ্রেন্ড সেড অর্থাৎ সেডটা পাস্ট টেন্সে থাকার কারণে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজগুলোর ভার্ব কি হবে পাস্ট হবে। দেখো এই যে দ্যাট একটি ক্লোজ মার্কার, তাহলে এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, আবার বিকজ একটি ক্লোজ মার্কার, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এই দুটি সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব নির্ধারণ করবে প্রিন্সিপাল ক্লজের ভার্ব সেড। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্ব সেড পাস্ট টেন্সে থাকার কারণে তাহলে পরবর্তী দুটি অংশে অর্থাৎ পরবর্তী দুটি সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব অবশ্যই পাস্ট করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা কোশ্চেন নাম্বার 5 এ চলে যাব। এখানে আমরা একটা এক্সপ্লেনেশন লিখেছি। আমরা জানি রিপোর্টিং ভার্ব পাস্ট হলে ইনডাইরেক্টলি রিপোর্টিং স্পেসে থাকা উইল বা শ্যাল পরিবর্তিত হয়ে উড হয় এবং অ্যামিজার পরিবর্তিত হয়ে ওয়াজ হয়। অর্থাৎ এটা আমরা ব্যাখ্যা করেছি, তাই আর বলার প্রয়োজন নেই। এবার আমরা কোশ্চেন নাম্বার 5 এ যাব। 5 নাম্বার কোশ্চেন বলা হয়েছে দা এক্সপ্রেশন টু কমেন্টস। তাহলে টু কমেন্টস মানে হচ্ছে আমরা জানি শুরু করা বা আরম্ভ করা, শুরু করা বা আরম্ভ করা। তাহলে টু কমেন্টস অর্থাৎ কমেন্ট শব্দটির অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। তাহলে এটির অর্থ যদি হয় শুরু করা, তাহলে আমাকে এটা কি চেয়েছে, এটার অর্থ চেয়েছে। তাহলে টু স্টার্ট মানে কি শুরু করা। তাহলে আমার বাকি অপশনগুলো পড়ার কোনো প্রয়োজনও পড়তেছে না। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হিসেবে আমরা অপশন এ কে গ্রহণ করতে পারি। তাহলে টু কমেন্টস শব্দটির অর্থ হচ্ছে শুরু করা, অতএব টু স্টার্ট এর অর্থ কি হবে শুরু করা। তাহলে আমরা এই যে দেখলাম যে আমাদের গ্রামারের পাশাপাশি আমরা প্রথম 1 নাম্বার কোশ্চেন প্রিপজিশন পেয়েছিলাম, আমরা 3 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটা ফ্রেজ ইডিয়মস পেয়েছিলাম, আবার 5 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটা ভোকাবুলারি মানে সিনোনিম পেলাম। তাহলে আমি আগে বলেছি যে একজন অ্যাডমিশন সিকার, একজন ভালো অ্যাডমিশন সিকার সে একই সাথে গ্রামার পড়বে, একই সাথে মেমোরাইজিং পার্ট পড়বে, একই সাথে টেক্সট বুকের উপরে অধ্যয়ন করবে। প্রচুর এই বিষয়গুলো প্র্যাকটিস করা উচিত। তুমি যদি এগুলো প্রত্যেকটা আইটেম ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমার প্রস্তুতিটা হবে গোছানো এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 6 6 নাম্বার কোশ্চেন বলেছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এবার আবার আমাকে সঠিক স্পেলিং বের করতে বলা হয়েছে যে সঠিক স্পেলিংটা আসলে কি হবে। এটি বোর্ড বইয়ে আমার স্পষ্ট মনে আছে, বোর্ড বইয়ের ইউনিট 1 এর লেসন 2 থেকে এটা দেওয়া হয়েছিল যে তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে যে প্রত্যেকটা বোর্ড বইয়ের প্রত্যেকটা লেসনের শুরুতে এবং শেষে দিকবা বক্স করে থাকে বা কিছু শব্দের পার্সোনালিটিস, কিছু শব্দের মিনিং, কিছু শব্দের ম্যাচিং বের করতে বলা হয়। এই জায়গাগুলো থেকে এই ধরনের প্রশ্নপত্র সেট করা হয়। এইখানে আমাকে জানতে চাওয়া হয়েছে অ্যান্টিজেন বানানটা কোনটা সঠিক। যে তাহলে যে 6 নম্বর প্রশ্ন উত্তর সকলেই আমরা দেখতেছি যে 6 নম্বর প্রশ্ন উত্তর তোমরা সি করেছো, অ্যান্টিজেন ANTIGEN। এই প্রশ্নটি একেবারে বোর্ড বইয়ে, আমার কাছে এই মুহূর্তে বোর্ড বইটি নেই, বোর্ড বইটির সামনে থাকলে আমি তোমাদের একেবারে দেখিয়ে দিতাম যে একেবারে যে ইউনিট 1 এর লেসন সমস্ত 2 বা 3 আমার যেটা মনে পড়ে সমস্ত 3 হবে। লেসন 3 তে যে শেষে অধ্যায়ের শেষে কিছু শব্দ দেয়া ছিল, সেই শব্দগুলোর মধ্যকার একটি শব্দ হচ্ছে অ্যান্টিজেন। অতএব চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার
7 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে ফ্রেমিং কোশ্চেন করতে বলা হয়েছে, অর্থাৎ মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ফ্রম দিস স্টেটমেন্ট দ্য ক্লাস উইল বিগিন এট 8:30 AM। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই ফ্রেমিং কোশ্চেন থেকে অর্থাৎ কোশ্চেন তৈরি করার যে পদ্ধতি এটা থেকে মাঝে মাঝে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি। অর্থাৎ এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু ধরনের কোশ্চেন করে বা কোশ্চেন ফ্রেম হচ্ছে দুটো টাইপের, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটি হচ্ছে ইনফরমেশন কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর ইনফরমেশন কোশ্চেনের মধ্যে পার্থক্যটা কি? যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, আমি বললাম ডু ইউ হ্যাভ এ কার, তুমি বললে স্যার ইয়েস অর নো। তাহলে যদি কোনো আমি বললাম ইজ মেরি গোয়িং টু কলেজ টুডে, তুমি বললে ইয়েস অর নো। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় তবে তাকে বলা হবে ইয়েস নো কোশ্চেন। আর যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এর বাইরে তথ্যবহুল হয় তবে তাকে বলা হবে ইনফরমেশন কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে ডাবলএস কোশ্চেন আনা যাবে না। ডু, ডাজ অথবা ডিড অথবা অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব দিয়ে শুরু করব। তাহলে আমি কি বলেছি, ইয়েস নো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড অথবা অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব দিয়ে শুরু করব। আর ইনফরমেশন কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমরা মনে রাখবো ডাবলএস কোশ্চেন আনবো। কেন ডাবলএস কোশ্চেন আনবো? তাহলে ডাবলএস কোশ্চেনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা মাথায় রাখবো যে কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ ইনফরমেশন কোশ্চেনের রূপ হচ্ছে তিনটা। প্রথমত হচ্ছে সাবজেক্ট কোশ্চেন, সাবজেক্ট কোশ্চেন, তারপর হচ্ছে অবজেক্ট কোশ্চেন, এরপর হচ্ছে অ্যাডভার্ব কোশ্চেন। অ্যাডভার্ব কোশ্চেন সাবজেক্ট কোশ্চেন হচ্ছে হু অথবা হোয়াট, অবজেক্ট কোশ্চেন হচ্ছে whom অথবা what, আর অ্যাডভার্ব কোশ্চেন হচ্ছে when, where, why, how। অর্থাৎ তোমাকে এই বিষয়গুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। তুমি যখন কোশ্চেন ফ্রেম করবা, কোশ্চেন তৈরি করবা, তখন ইনফরমেশন কোশ্চেন যেগুলা সেগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে হবে। প্রথমত সাবজেক্ট কোশ্চেন, সাবজেক্ট কোশ্চেন হিসেবে হু অথবা হোয়াট কে ব্যবহার করা হয়। হু যেহেতু সাবজেক্ট কোশ্চেন সেহেতু হু এর পরে ভাগ করবে। আমি বললাম হু ওপেন দ্য ডোর, হু ওপেনড, হু ওপেনড দ্য ডোর। তাহলে এইখানে হু কে আমরা বলবো কি সাবজেক্ট কোশ্চেন। তাহলে হু কে আমরা বলবো সাবজেক্ট কোশ্চেন। আমরা whom কে বলতে পারি অবজেক্ট কোশ্চেন। whom এর পরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন, এভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা হোয়াট কে বলবো সাবজেক্ট কোশ্চেনও হতে পারে, আবার হোয়াটটা হচ্ছে তোমার অবজেক্ট কোশ্চেনও হতে পারে। হোয়াট যখন সাবজেক্ট কোশ্চেন হবে তখন আমি যদি বলি হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট, হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট। আবার হোয়াট যখন অবজেক্ট কোশ্চেন হবে তখন হোয়াট এর পরে তোমার অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন এভাবে ব্যবহার করতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে অ্যাডভার্ব কোশ্চেন। তাহলে আমরা যেখানে আলোচনায় ছিলাম সেই জায়গাটা একটু খেয়াল করি যে আমার প্রশ্নটা আসলে কি বলেছে। আমাকে চেয়েছে দ্য ক্লাস উইল বিগিন এট 8:30 AM। তাহলে ক্লাসটা হচ্ছে সকাল 8:30-এ 8:30-এ শুরু হবে। প্রশ্নে যেহেতু at 8:30 AM অর্থাৎ এই নির্দিষ্ট সময়টি উল্লেখ করে দেওয়া হয়েছে, তাই একে যখন ইন্টারপ্রেট করব তখন at 8:30 AM এর পরিবর্তে WH কোশ্চেনের পূর্বে আমি একটাকে অ্যাড করে দিই।
যেহেতু এখানে তোমার সময় উল্লেখ করে দেওয়া হয়েছে যে ক্লাসটি শুরু হবে সকাল 8:30। এই জন্য আমরা কি করব, এটিকে আমরা নির্দেশ করার জন্য ডাব্লিউএস কোশ্চেনের শুরুতেই আমরা অ্যাড নিয়ে নেব। তাহলে তোমরা 7 নাম্বার প্রশ্নের উত্তর যখন করবে তখন সর্বপ্রথমে আমি কি আনলাম, এক আনলাম। কারণ কি, এখানে সময়টার উল্লেখ করা রয়েছে বিধায় এই একটাকে নিয়ে। তাহলে এক হোয়াট টাইম, দেখো এক হোয়াট টাইম, তাহলে এখানে হোয়াটটা কি হয়ে গেছে, অবজেক্ট কোশ্চেন হয়ে গেছে। কেন অবজেক্ট কোশ্চেন হলো কিভাবে বললাম, এরপর দেখো এই যে মডাল ভার্ব নিয়েছি, তারপরে সাবজেক্ট নিয়েছি, তারপরে মেইন ভার্ব নিয়েছি। তাহলে আমরা যে দেখলাম, আমি যে তোমাকে বললাম যে হোয়াট হচ্ছে এমন ধরনের কোশ্চেন প্যাটার্ন যিনি একই সাথে সাবজেক্ট কোশ্চেন হতে পারে, একই সাথে অবজেক্ট কোশ্চেন হতে পারে। আমি যদি বলি হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট, তাহলে এখানে হোয়াট কে বলবো সাবজেক্ট কোশ্চেন, কারণ হোয়াট এর পরে সরাসরি ভার্ব এসেছে। আর এই বাক্যে দেখো at what time will the class begin, এখানে হোয়াট কে আমরা অবজেক্ট কোশ্চেন বলতে পারি। আর এখানে কেন হোয়াট এর পূর্বে at এনেছি, যেহেতু আমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করার ক্ষেত্রে যে আমাকে একটা থিম দিয়েছিলেন যে বিষয়টা, সেখানে at 8:30 AM নির্দিষ্ট করে সময় উল্লেখ করে দিয়েছিল। তাই এটিকে যখন আমরা ইন্টিগ্রেটিভ করব তখন at 8:30 AM এর পরিবর্তে শুধু at নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার কোশ্চেন নাম্বার 8 এ চলে যেতে পারবো। যে 8 নাম্বার কোশ্চেন যেটা আমাকে বলেছে সেটি হলো যে there are several likely reasons why Asians are not prioritized medical research in the West, এখানে the bold faced word is used as এবার আচ্ছা, এখানে আমার কিছু বলার আছে। সেটি হচ্ছে আমরা মনে রাখবো যে ভার্ব থেকে যখন আমরা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ তৈরি করব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ তৈরি করার পদ্ধতি হচ্ছে এক্ষেত্রে দুটো, একটি হচ্ছে আইএনজি যোগে আর একটি হচ্ছে ইডি অথবা পিপি যোগে। আইএনজি যোগে হচ্ছে সাবজেক্ট হবে অ্যাকশন ডুয়ার, আর ইডি বা পিপি যোগে সাবজেক্ট হবে অ্যাকশন রিসিভার। অর্থাৎ আমরা একটু খেয়াল করে দেখি যে এই বাক্যে আমাদের আসলে কি করেছে। আমরা যদি আর নট প্রিয়োরিটাইজড এই শব্দটার ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি যে বাক্যটা আছে কি প্যাসিভ ফর্মে রয়েছে। বাক্যটা যখন প্যাসিভ ফর্মে থাকে তখন এই যে প্রিয়োরিটাইজড শব্দটি আসলে মূলত এটি পার্টিসিপল হবে। এটি কি হবে, পার্টিসিপল হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে এই ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবে, আমরা ভার্ব থেকে যখন অ্যাডজেক্টিভ তৈরি করব সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটা দুভাবে আসতে হবে। একটি হচ্ছে আইএনজি যোগে ভার্ব অ্যাডজেক্টিভ, আর একটি হচ্ছে ইডি বা পিপি যোগে ভার্ব অ্যাডজেক্টিভ। অর্থাৎ আইএনজি যোগে ভার্ব অ্যাডজেক্টিভকে আমরা বলবো ভার্বাল অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল, আর ইডি বা পিপি যোগে ভার্ব থেকে অ্যাডজেক্টিভকে বলবো পাস্ট পার্টিসিপল। এক্ষেত্রে আমি কখন আইএনজি যোগে ভার্বটা গ্রহণ করব আর কখন ইডি বা পিপি যোগে ভার্বটা গ্রহণ করব। যদি আমার সাবজেক্টটা পাওয়ারফুল হয়, অর্থাৎ অ্যাকশন ডুয়ার হয়, সাবজেক্ট নিজে যখন কাজ করতে পারবে তখন আমরা করব আইএনজি যোগে। আর যদি সাবজেক্টটা পাওয়ারলেস হয়, অর্থাৎ কি অ্যাকশন রিসিভার হয়, মানে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, তখন অ্যাকশন রিসিভার অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্বকে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ গ্রহণ করব। তাহলে এখানে আমাকে বলা হয়েছে the bold faced word is used as a বা an, নিঃসন্দেহে এটাকে আমরা উত্তর হিসেবে ভার্ব নিতে পারবো না। আমি আগেই বলেছি এটা কি পার্টিসিপল। এটার সঠিক উত্তর হচ্ছে
পাস্ট পার্টিসিপল। যদি পাস্ট পার্টিসিপল অপশনে থাকে তাহলে আমরা এটাই উত্তর দিলাম, যদি পাস্ট পার্টিসিপল উত্তর না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর নিব অ্যাডজেক্টিভ। যেহেতু এই অ্যাডজেক্টিভটা ভার্ব থেকে এসেছে, এর আরেক নাম ভার্বাল অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল, এটি হচ্ছে সবচেয়ে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর। তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝে গিয়েছো যে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে, অপশন ডি হবে। অনেকেই 8 নম্বর প্রশ্নের উত্তরটা সি করে ফেলেছিল। তোমরা এক্ষেত্রে মনে রাখবা যে যখন বাক্যে ভার্বটা প্যাসিভ থাকবে, প্যাসিভ বাক্যে বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা যখন থাকবে সেটিকে সবসময় আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ যদি অপশনের পার্টিসিপল থাকে তাহলে সেটি উত্তর করব, না থাকলে সেটিকে আমরা অ্যাডজেক্টিভ উত্তর করব, কিন্তু কোনো অবস্থাতে তাকে আমরা ভার্ব উত্তর করব না। আশা করি তোমরা প্রত্যেকেই এই ব্যাখ্যাটা তোমাদের কাছে ভালো লাগবে এবং আশা করি বুঝে গিয়েছো। ওকে, তাহলে পরবর্তীতে আমরা কোশ্চেন নাম্বার যে 9 নম্বর প্রশ্নের দিকে যদি যাই তাহলে 9 নম্বর প্রশ্ন আসলে আমরা কি আছে সেটি দেখব। The early 20th century Bangladeshi diaspora in Britain was chiefly a dash phenomenon। মানে 2020-21 সেশনে মজার বিষয় হচ্ছে 15টি কোশ্চেনের ভিতরে প্রায় 8 থেকে 9টি কোশ্চেন বোর্ড বই বেস ছিল। এটি ডায়াসপোরা নামক একটি ইউনিট থেকে এই কোশ্চেনটা সেট করা হয়েছিল। তৎকালীন বইয়ের ইউনিট 9 এর লেসন 4 বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে এমন নামে একটা লেসন ছিল, সেখান থেকে এটি নেওয়া হয়েছিল। যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ এটি করোনার বছরকালীন প্রশ্ন, হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই বছর 8টা বা 9টা টেক্সট বুক বেজ প্রশ্ন দিয়ে দিয়েছিল। এই সিলেবাসটা পরে সিলেবাস থেকে বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা যে নতুন সিলেবাস পেয়েছে সেখানে এটি নেই। অর্থাৎ এই বাক্যটার বাংলা বলে এমন হয়, বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশের সিলেট অঞ্চলে একটি বিশাল সংখ্যক মানুষ ব্রিটেনে অধিবাসন গ্রহণ করে। তাই ব্রিটেনে বাংলাদেশি অভিবাসী গ্রুপটি মূলত বিশেষ একটি অঞ্চল কেন্দ্রিক। অর্থাৎ তোমরা সবাই জানো বা তোমাদের জানা রয়েছে যে বাংলাদেশের সবচেয়ে সিলেট অঞ্চলের মানুষ, সিলেট অঞ্চলের একটা স্পেসিফিক রিজন, এই অঞ্চলের মানুষ লন্ডনে বসবাস করে বেশি, এটা আমরা সকলেই জানি। এর সূত্রপাতটা হয়েছে মূলত যে বিংশ শতাব্দীতে, যে এই সূত্রপাতটা হয়েছে যে বিংশ শতাব্দীর শুরুর দিকে যে বাংলাদেশের সিলেট অঞ্চলে একটা বিশাল একটা পরিমাণ মানুষ ব্রিটেনে অভিবাসন গ্রহণ করে। সুতরাং এখানে উত্তরটা আসলে কি হতে পারে আমি তোমাকে একটি ধারণা এই প্রশ্নের মাধ্যমে বা আমার ব্যাখ্যার মাধ্যমে দিয়ে দিয়েছি। The early 20th century Bangladeshi diaspora in Britain was chiefly a dash phenomenon। তাহলে এই যে বাংলাদেশের সিলেট অঞ্চল, সিলেট অর্থাৎ বাংলাদেশের অনেকগুলা অঞ্চল রয়েছে বা অনেকগুলো বিভাগীয় জোন রয়েছে, তার মধ্যে সিলেট একটি স্পেসিফিক রিজন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হওয়া উচিত স্পেসিফিক রিজন বেসড ফিনোমেনন। তুমি যদি খেয়াল করে থাকো যে দেখবার সিলেটের মানুষ লন্ডনে বেশি বসবাস করে, অর্থাৎ অন্যান্য অঞ্চল থেকে সিলেটিরা লন্ডনে বসবাস করে বেশি, কারণ ওনারা বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে যে ওনাদের একটা প্রবণতা ছিল যে লন্ডনে যাওয়ার একটা প্রবণতা ছিল। এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা অপশন বি যে স্পেসিফিক রিজন বেসড এই অপশনটাকে গ্রহণ করতে পারি। ওকে, যেহেতু এটি অর্থাৎ প্রথম সিলেবাসের অংশ। এরপর হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 10, এই 10 নম্বর প্রশ্ন যেটি, এই 10 নম্বর প্রশ্নটিও একই সমস্যা। এটি হচ্ছে যে পুরাতন বোর্ড সিলেবাস থেকে নেওয়া হয়েছিল। ইট হ্যাজ মেড ইট পসিবল ফর পিপল অল ওভার দ্য প্ল্যানেট টু রিচ আউট অ্যান্ড টাচ সামওয়ান, দ্য বোল্ড ফেস্ট ওয়ার্ড রেফার্স টু। অর্থাৎ এখানে ইট বলতে কাকে বোঝানো হয়েছে। এবং তোমাদের আমি একটা চমকপ্রদ ইনফরমেশন দিচ্ছি। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা দেখেছি বাংলা প্রশ্নপত্র বিশ্লেষণের ক্ষেত্রে ওনারা পুরাতন সিলেবাস থেকে বেশ কিছু সংখ্যক প্রশ্ন
কপি করে দিয়েছিলেন। তাহলে এটা নিয়ে কিন্তু ওই সময় লেখালেখি হয়েছিল প্রচুর। তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র সলভ করবা, যে পুরাতন সিলেবাস হলেও ওই কমপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 বছরের প্রশ্নে সিলেবাসে যাই থাকুক তোমরা পুরোটাই সলভ করবা। সেই সিলেবাসটা পুরাতন হলেও অর্থাৎ যদি তোমার বোর্ড বইয়ের আলোকে এখন নাও হয় তবুও তোমরা ওই প্রশ্নগুলো সলভ করে ফেলবা। এই কারণে, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক বছরই এমন কিছু প্রশ্ন দেয় যে প্রশ্নটা তোমার কন্টেম্পোরারি সিলেবাসে নেই। আমি 23-24 ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিএড ইংরেজি কোশ্চেন একটা দেখাইছি তোমাদের পুরাতন সিলেবাস থেকে। রাজশাহীর কোশ্চেন সলভ করলে তুমি দেখবা যে 5-6টারও বেশি প্রশ্ন কিন্তু পুরাতন সিলেবাস থেকে ছিল, যার কারণে অনেক সময় ছেলেমেয়েদের জন্য এটা আসলে একটা ভোগান্তি হয়ে যায়, নিশ্চিত চান্সটা অনেক ক্ষেত্রে ছুটে যায়। তাহলে 10 নাম্বার প্রশ্ন আমি তোমাদের কাছ থেকে অ্যানসার পেয়েছি। এটা www.worldwide থেকে ওয়েবকে বলা হয়েছে, অর্থাৎ এর সম্পর্কিত একটি লেসন, অর্থাৎ টেকনোলজি বেসড একটি লেসন বা একটি ইউনিট পুরাতন সিলেবাস ছিল, সেই জায়গা থেকে একেবারে গভীর থেকে একটি লাইন তুলে দিয়েছিল। এখানে এর দ্বারা আসলে www বোঝানো হয়েছে। যেহেতু এটি তোমাদের নতুন সিলেবাসে নাই সেহেতু আমি এটি আর ব্যাপকভাবে ব্যাখ্যা করলাম না। আচ্ছা, এরপর যে প্রশ্নটি দেওয়া হয়েছে এটিও বোর্ড বই বেস কোশ্চেন ছিল, যে এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েস। এটি বোর্ড বইয়ের সিলেবাস হলেও এই কোশ্চেনটি আমরা পারবো, কারণ এখানে আমাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবো। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু বোর্ডে দেখাচ্ছি। আচ্ছা, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমার কিছু বলার আছে। সেটি হচ্ছে, আমরা সকলেই জানি যে ভয়েস আসলে মূলত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটি হচ্ছে প্যাসিভ ভয়েস, আর একটি হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। আমার এই জিনিসটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিছু বিষয়কে ক্লিয়ার করে দেওয়া। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে যে কোনো ভার্ব ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বাক্যের ভার্বটি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ বা লিঙ্কিং যে কোনো কিছুই হতে পারে, এবং সাবজেক্ট অ্যাকশন ডুয়ার বা পাওয়ারফুল সাবজেক্ট এখানে গ্রহণ করা হয়, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজটি করবে। আর প্যাসিভ বাক্যের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট অ্যাকশন রিসিভার হয়, অর্থাৎ সাবজেক্টকে আমরা পাওয়ারলেস সাবজেক্ট বলি, অর্থাৎ ওই সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে না। প্যাসিভ ভয়েসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ বা ফলাফলকে গুরুত্ব দেওয়া হয় বা কাজ বা ফলাফলকে বিবেচনা করা হয়। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাধারণত ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হতে হবে। সাধারণত কিছু ব্যতিক্রম আছে, ওটা দরকার নেই এখন। যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ট্রানজিটিভ ভার্ব গ্রহণ করি, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা যে কোনো ভার্ব নিতে পারি, অর্থাৎ ফাইনাইট যে কোনো ভার্ব নিতে পারি। আর কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে আমরা মনে রাখবো যার হাফ অ্যাক্টিভ এবং হাফ প্যাসিভ, যার হাফ অ্যাক্টিভ এবং হাফ প্যাসিভ সেটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ। আর কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে আমরা লিঙ্কিং ভার্ব ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের যে আলোচনার মূল বিষয় ছিল সেটি বোঝানোর স্বার্থে আমি একটু ব্যাখ্যা করে নিয়েছি। তাহলে ভয়েসকে আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করব। অ্যাক্টিভ ভয়েস যে কোনো ভার্বে বসতে পারে, প্যাসিভ ভয়েসে সাধারণত ট্রানজিটিভ ভার্ব আসে, আর কোয়াসি প্যাসিভে সাধারণত লিঙ্কিং ভার্ব আসে। এর বাইরে কিছু সীমাবদ্ধতা বা আলাদা রয়েছে, সেটি এখানে আননেসেসারি আজকের আলোচনার জন্য। তাহলে আমাদের যেটা প্রয়োজন আমরা একটু দেখি। এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েস। আমরা সাধারণত জানি যে অ্যাক্টিভ ভয়েসের আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হয়। তাহলে দ্য সি ভয়েস এটাকে আমরা অবজেক্ট ছিল, আমরা কি করলাম সাবজেক্ট বানালাম। যেহেতু ভার্বটা ছিল কি আন্ডারটুক, আন্ডারটেক থেকে আন্ডারটুক মানে কি পাস্ট টেন্স, তাহলে আমি একটা ওয়াচ
আন্ডারটেকে মানে মেইন ভার্বটাকে কি করলাম ফার্স্ট পার্টিসিপল করলাম। তাহলে প্যাসিভ ভয়েসে সবচেয়ে মূল বিষয়টা থেকে ভার্বটা থেকে হচ্ছে বি যোগ ভিটি। তাহলে দ্য সি ভয়েস ওয়াজ আন্ডারটেকেন, তাহলে এজেন্ট হিসেবে মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কে ছিল এলিজাবেথ। মানে কি এলিজাবেথ কি ছিল 102 এর কাজ করেছিল, তাহলে এজেন্ট বাইট করে এজেন্ট হিসেবে আমরা কি করলাম এলিজাবেথ নিয়ে আসলাম আর আনউইলিং অ্যাডভার্ব থেকে বাক্যে শেষে বসিয়ে দিয়েছি। অতএব 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করেছো সবাই মোটামুটি করেছো, সবারই সঠিক হয়েছে। আশা করি যে তোমাদের চিন্তা চেতনায় কিছুটা হলেও পরিবর্তন আসবে। যে ভয়েস করার ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দুটো বিষয় আমাকে স্পষ্ট হতে হবে। প্রথমত সাবজেক্ট যিনি থাকবেন তিনি হবেন পাওয়ারলেস, অর্থাৎ অ্যাকশন রিসিভার, সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না। আর দ্বিতীয়ত আমাদের হচ্ছে ভার্বটা হবে সবসময় বি যোগ ভিটি এই ফর্মে। আর হচ্ছে এজেন্ট প্যাসিভ ভয়েসে কিছু বাক্যের এজেন্ট উপস্থিত থাকতে পারে, কখনো কখনো বাক্যের এজেন্ট অনুপস্থিত থাকতে পারে। এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবা এবং এখানে কাজ বা ফলাফলকে বিবেচনা করা হয় বা গুরুত্ব দেওয়া হয়। তাহলে চলো আমরা যে ন্যারেশন ভয়েস উভয় জায়গা থেকে প্রশ্ন আসতে দেখেছি। এবার কোশ্চেন নাম্বার 12 নাম্বার কোশ্চেন বলা হয়েছে দ্য ইডিয়ম which is not related to the concept a positive attitude। তাহলে আমরা দেখলাম যে 2020-21 সেশনে দুটো একটা ফ্রেজ এবং একটা ইডিয়ম থেকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই পজিটিভ অ্যাটিটিউড কোনটার সাথে আসলে যায় না, যে পজিটিভ অ্যাটিটিউড কোনটার সাথে যায় না, তোমরা একটু দ্রুত কোশ্চেন নাম্বার 12 যে 12 নাম্বার কোশ্চেনটা তোমরা একটু দ্রুত সলভ করে ফেলো, আমাকে একটু কমেন্ট করে উত্তর জানাও। আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে যে নিচের কোনটা the idiom which is not related to the concept a positive attitude, অর্থাৎ কোনটাকে দ্বারা যে হ্যাঁ বাচকতা প্রকাশ করা হয় না এমন একটি পজিটিভ ধারণা নেয় না কোনটা। অপশন এতে বলা হয়েছে সোয়ার গ্রাফস মানে কি আঙুর ফল। তাহলে বিষয়টা এমন না যে আমরা ছোটবেলা থেকে পড়েছি যে শিয়াল কি করে, যে শিয়াল দেখে যে গাছের উপরে আঙুর ঝুলে আছে, তো শিয়াল যখন আঙুর খেতে পারতেছে না তখন ফেরত যাচ্ছে, তখন বলতেছে আঙুর ফল টক। অর্থাৎ যে এটি এইখানে চারটি অপশনের মধ্যে একটি নেগেটিভ ইমপ্রেশন দিচ্ছে, অর্থাৎ অপশন এ এটি হচ্ছে কি একমাত্র পজিটিভ অ্যাটিটিউড প্রকাশ পাচ্ছে না। তাহলে অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সোয়ার গ্রাফস। অর্থাৎ দেখো যে তোমাকে সব প্রশ্ন সলভ করার জন্য তোমাকে সব ধরনের প্রশ্ন কমন করতে হবে এমনটা না, এটা একটা বেসিক আইডিয়া। তুমি বেসিক আইডিয়া দিয়েও অনেক ধরনের প্রশ্ন সলভ করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক ইউনিভার্সিটিতে এমন কিছু কোশ্চেন দেওয়া হয় যে প্রশ্ন কমন করার দরকার নেই। তোমাকে মাথাটা ঠান্ডা রেখে বেসিক আইডিয়া ধারণা থেকে তুমি যদি চিন্তা করে অপশন পড়ে পড়ে তুমি উত্তর দাগাতে পারবে। যে এজন্য যে সব প্রশ্ন তোমার কমন করতে হবে বিষয়টা এই ধারণা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। তার অন্যতম একটি দৃষ্টান্ত এই প্রশ্নটি। ওকে, এবার যে কোশ্চেন নাম্বার 13 নাম্বার কোশ্চেন চলে এসেছে। আবার কি www থেকে কি কোশ্চেন চলে আসলো কিনা, ও 10 এবং 13 নম্বর একই প্রশ্ন চলে এসেছে, আমি এটা একটু চেঞ্জ করে নিই। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। যে 14 নম্বর প্রশ্নে যে a mechanical organization should not be related to a dash। তাহলে a mechanical organization should not be related to a dash। এটি টেক্সট বুকের পুরাতন সিলেবাসের ইউনিট 15 এর লেসন 1 থেকে নেওয়া হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যান্ড ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে সরাসরি নেওয়া হয়েছিল। সেখানে এমন একটা লাইন ছিল, ইউনিভার্সিটিজ শুড নেভার be made into mechanical organization for collecting and distributing knowledge। অর্থাৎ
টেক্সট বুক পুরাতন সিলেবাসে এই লেসনটা ছিল, যার কারণে এখানে উত্তর হবে কি এ মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেটেড টু এ ইউনিভার্সিটি। এটা বোঝাই যায়, কারণ মেকানিক্যাল অর্গানাইজেশন হচ্ছে কি ওয়ার্কশপ, ওয়্যার হাউস, তারপর হচ্ছে বোচার শপ, এগুলা সবকিছু কি বোঝায়? মেকানিক্যাল অর্গানাইজেশন বোঝায়। একমাত্র ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দ্বারা মেকানিক্যাল অর্গানাইজেশনকে বোঝাচ্ছে না। তাহলে তোমরা দেখো আমরা যতগুলা কোশ্চেন সলভ করতেছি প্রায় প্রত্যেকটি কোশ্চেন কি ছিল? টেক্সট বুক বেস। তাহলে তোমরা এখান থেকে কিন্তু একটি সঠিক ও স্বচ্ছ ধারণা পাচ্ছ যে গত 2 বছরে গত বছর যে দেখা গেছে যে তোমার 3-4টা কোশ্চেন টেক্সট বুক বেস হয়েছে, তার আগের বছর 22-23 সেশনে একটি প্রশ্ন টেক্সট বুক বেস হয়েছিল, কিন্তু 2020-21 সেশনে তোমার প্রায় 8 থেকে 9টি কোশ্চেন টেক্সট বুক বেস ছিল। অর্থাৎ তুমি কিন্তু নিজেও জানো না যে তোমার বার কি টেক্সট বুক থেকে প্রশ্ন দিবে কি দিবে না। তুমি সাপোজ প্রিপারেশন নাও না, তোমার বার 10টা কোশ্চেন টেক্সট বুক বেস থেকে দিয়েছে, তুমি ভালো প্রিপারেশন নিয়েছো, তোমার টেক্সট বুক থেকে তোমার প্রশ্ন একটা বা দুইটা দিয়েছে বা দেয় না, এমনও হতে পারে। কিন্তু তাই বলে তার তোমাকে প্রস্তুতি নিয়ে বসে থাকলে চলবে না। আজকের সর্বশেষ কোশ্চেন, poetry in every language celebrates beauty and truth। এইটি টেক্সট বুক থেকে দেয়া হয়েছে যদিও, আবার এখানে গ্রামার প্রয়োগ করা হয়েছে। এখানে মূলত এগ্রিমেন্ট নামক একটি অধ্যায় আমরা শিখাই। এগ্রিমেন্ট হচ্ছে তোমার 2 প্রকার, একটি হচ্ছে অ্যাফারমেটিভ এবং অন্যটি হচ্ছে নেগেটিভ। অ্যাফারমেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে অ্যাফারমেটিভে সো, টু এবং অলসো বসে, আর নেগেটিভের ক্ষেত্রে নেইদার আর হচ্ছে এইদার বসে। তাহলে আমরা যেহেতু এই টপিকসটা থেকে প্রশ্ন এসেছে সেহেতু আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে এগ্রিমেন্ট হচ্ছে দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে অ্যাফারমেটিভ হচ্ছে সো, টু বা অলসো, সো, টু বা অলসো, এবং নেগেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আইদার অথবা নাইদার। তাহলে এটা হচ্ছে এগ্রিমেন্টের প্রধানতম শর্ত। সোর পরে ভার্ব যোগ সাবজেক্ট। আর টু বা অলসোর ক্ষেত্রে মনে রাখবো সাবজেক্ট ভার্ব টু বা অলসো, আর নেইদার যোগ ভার্ব যোগ সাবজেক্ট, সাবজেক্ট যোগ ভার্ব যোগ নট যোগ আইদার। দেখো তাহলে আমি সূত্রগুলো একটু বলে দিয়েছি তোমাদের সুবিধার্থে, আবার একটু রিভিউ করে দিব। সেটি হচ্ছে সোর পরে ভার্ব, ভার্বের পরে সাবজেক্ট, আর সাবজেক্ট ভার্ব এরপরে টু বা অলসো বসবে, আর নেইদারের পরে ভার্ব যোগ সাবজেক্ট অথবা সাবজেক্ট যোগ ভার্ব যোগ নট যোগ আইদার। এটা হচ্ছে মূলত এগ্রিমেন্ট অংশ। অর্থাৎ এগ্রিমেন্ট যে অংশটা থাকবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এর পূর্বে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, যেমন পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পোয়েট্রি সম্পর্কে তথ্য দিয়েছি এভরি ল্যাঙ্গুয়েজ। তাহলে সাবজেক্ট হচ্ছে কি পোয়েট্রি, ভার্ব হচ্ছে সেলিব্রেটস মানে কি উদযাপন করা, বিউটি এন্ড ট্রুথ। তাহলে এইখানে ভার্ব হিসেবে শুধুমাত্র মেইন ভার্ব আছে। যখন প্রিন্সিপাল ক্লজে শুধু মেইন ভার্ব থাকবে তখন এগ্রিমেন্ট অংশে ডু, ডাস বা ডিড বসবে। তাহলে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তোমাদেরকে বলেছি, অনেকটা ট্যাগ কোশ্চেনের মতোই, যে যখন প্রিন্সিপাল ক্লজে শুধুমাত্র মেইন ভার্ব থাকবে তখন এগ্রিমেন্ট অংশে ডু, ডাস, ডিড বসবে। আর যদি মেইন ভার্ব হিসেবে বি ভার্ব আসে তাহলে এগ্রিমেন্ট অংশে বি ভার্বই বসবে। তাহলে এখানে কি বলেছি, যদি মেইন ভার্ব হিসেবে বি ভার্ব আসে,
যদি মেইন ভার্ব হিসেবে বি ভার্ব আসে তাহলে এগ্রিমেন্ট অংশে বি ভার্বই বসবে। আর যদি অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব যোগ মেইন ভার্ব বসে তাহলে এগ্রিমেন্ট অংশে উক্ত অক্সিলারি বা মডাল ভার্ব চলে আসবে। তাহলে তিনটি কথা বলেছি এখানে। প্রিন্সিপাল ক্লোজে যদি অক্সিলারি প্লাস মেইন ভার্ব থাকে তাহলে এগ্রিমেন্ট অংশে উক্ত অক্সিলারি বা মডাল ভার্ব চলে আসবে। যদি মেইন ভার্ব থাকে বি ভার্ব বাদে তাহলে ডু ডাজ ডিড হবে। আর যদি বি ভার্বই মেইন ভার্ব হিসেবে বসে তাহলে এগ্রিমেন্ট অংশে উক্ত বি ভার্বটি চলে আসবে। তাহলে আমার কোশ্চেন নাম্বার 15 15 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রত্যেক ভাষার কবিতা সমূহে সেলিব্রেটস বিউটি এন্ড ট্রুথ। তাহলে সেলিব্রেটস অর্থাৎ কি আছে, মেইন ভার্ব আছে। তাহলে আমার এখানে আসবে কি, ডু ডাজ ডিড। যদি সো আসে তাহলে সোর পরে, যদি সো আসে তাহলে আমরা জানি কি সোর পরে কি ভার্ব, সোর পরে ভার্ব, তারপরে কি সাবজেক্ট। আর যেহেতু আনকাউন্টেবল নাউন এজন্য কি ডাজ হবে। তাহলে এই প্রশ্নে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সো ডাজ আর। আশা করি তোমরা প্রত্যেকে ব্যাখ্যাগুলো ভালো বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কি ব্যাখ্যাগুলো সম্পর্কে তোমাদের কি ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা, কমেন্ট করে জানাতে পারো। আমাদের যে আমরা যদি এখন সামারিতে যাই তাহলে সামারিতে গেলে আমরা দেখতে পারবো যে আজকের প্রশ্নের ভিতরে আমার ভোকাবুলারি ছিল একটা ভোকাবুলারি দিয়েছিল যেটি ছিল হচ্ছে কমেন্টস। এরপর আমরা দুটো প্রিপজিশন পেয়েছিলাম, যে একটি হচ্ছে ইনসিস্টের পরে আমরা অন ব্যবহার করেছিলাম, প্রিপজিশন একটি পেয়েছি, একটি স্পেলিং পেয়েছিলাম অ্যান্টিজেন, একটি ফ্রেজ পেয়েছিলাম, একটি ইডিয়মস পেয়েছিলাম। তাহলে মেমোরাইজিং পার্ট থেকে তোমার কোশ্চেন এসেছে 5টি, বাকি 10টি কোশ্চেন গ্রামার এবং টেক্সট বুক বেস ছিল। এর মধ্যে ন্যারেশন পেয়েছি, এরপরে হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে ভয়েস চেঞ্জ পেয়েছি, তারপরে ফ্রেমিং কোশ্চেন মানে কোশ্চেন তৈরি করতে হয় কিভাবে সেটা পেয়েছি, এগ্রিমেন্ট অংশ থেকে আমরা কোশ্চেন পেয়েছি অর্থাৎ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সো এর ব্যবহার, আর বাকিগুলো পিওর টেক্সট বুক বেস কোশ্চেন ছিল। তাহলে তোমরা এভাবেই প্রস্তুতি নিবে। প্রস্তুতির ক্ষেত্রে 3টি ভাগ করে সাজাবে। প্রথম পার্ট হচ্ছে মেমোরাইজিং পার্ট, এটা হচ্ছে সপ্তাহ মারার জায়গা, অর্থাৎ এই জায়গা তোমার যে কারো থেকে পার্থক্য তৈরি করার সুযোগ রয়েছে। আরেকটি পার্ট হচ্ছে গ্রামার বেস প্রিপারেশন, আরেকটি পার্ট হচ্ছে টেক্সট বুক বেস প্রিপারেশন। তাহলে এই 3টি ভাগ বা পার্ট করে যদি একজন স্টুডেন্ট বি ইউনিটের প্রস্তুতি সাজাতে পারে তাহলে আমরা বিশ্বাস করি যে তার প্রস্তুতিটা হবে গোছানো এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তার ভালো করার সম্ভাবনাটাও বেশি থাকবে। ওকে, তাহলে তোমরা আজকের আমাদের ক্লাসটি শেষ হয়ে গেল। আগামীকাল তোমাদের ফাইন্যান্স আর জিকে ক্লাস নিয়ে আবার পরশুদিন তোমাদের সাথে আমার দেখা হবে ইংরেজি কোশ্চেন 2019-20 সেশনের ইংরেজি কোশ্চেন সলভ নিয়ে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের জন্য দোয়া ও শুভ। আসসালামু আলাইকুম।